আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনেক রাত বাংলাদেশে শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং তার এই মৃত্যু সংবাদ বেরিয়ে আসার পরে আমরা যেটা দেখছি যে বেশ কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটছে। প্রথম আলো এবং ডেইলি স্টার দুটি বিতর্কিত যে দুটি পত্রিকা, এই দুটি পত্রিকায় ছাত্র জনতার যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ একটি অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে শরীফ ওসমান হাদির এই মৃত্যুকে কেন্দ্র করে। আসলে আহ ওসমান হাদির এই গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই সার্বিক যেই রিপোর্ট বা সবকিছু মিলিয়ে কিন্তু আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে আমরা এমন একটি খবর পেতে পারি, হাদি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবেন, এমন একটি আভাস আমরা পাচ্ছিলাম। তারপরও সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তো শরীফ ওসমান হাদির এই মৃত্যুকে কেন্দ্র করে আমার মনে হচ্ছে যেন তৃতীয় পক্ষ, একটি আবেগের জায়গা তো অবশ্যই আছে, একটি তৃতীয় পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করছে। অতীতে যেমন বিভিন্ন আন্দোলনে আপনারা দেখেছেন যে ইসকন থেকে শুরু করে আনসার বাহিনী বলেন, অটোরিকশা চালক সমিতি বলেন, নানা আন্দোলনে ছাত্রলীগ যুবলীগ ঢুকে যে একটা ম্যাসাকার করার চেষ্টা করেছে। তো আমার মনে হয় যে এই জাতীয় কোনো সুযোগ যেন কেউ না পায়। পাশাপাশি আপনারা জানেন যে আমরা একটি অথর্ব সরকার কে বসিয়েছি। জুলাই বিপ্লবের পরে একটি অপদার্থ অকর্মণ্য ছাগল সরকারকে আমরা দায়িত্বে বসিয়েছি। 1400 ছাত্রের রক্তের বিনিময়ে একটি ছাগল আমরা কায়েম করেছি রাষ্ট্রীয় প্রশাসনে। যাদের উপর আমরা আস্থা রেখেছিলাম তাদের হচ্ছে অবস্থা। এবং কি সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে ছাত্রদের যে প্রতিনিধি সেখানে ছিল, ধরেন নাহিদ তো কয়েক মাস পরে বের হয়ে এসছে, আসিফ মাহফুজ, তারা যে ছিল এই ছাত্র প্রতিনিধি যারা জুলাই বিপ্লবের প্রতিনিধিত্ব করছিল সরকারে, তারা পর্যন্ত জুলাই বিপ্লবকে সংহত করে নাই, জুলাই বিপ্লবীদের নিরাপত্তার ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেয় নাই। আহতদের সুচিকিৎসা বা আহতদের ভবিষ্যৎ কিভাবে যাবে, নিহতদের পরিবার, তো সবকিছু মিলিয়ে এখন আমরা দেখি যে মানে ক্ষমতা থেকে বের হয়ে এসে লাশের বদলা লাশ, হ্যান ব্যান ত্যান আবার ছেড়াছেড়ি শুরু করছে তারা। অথচ ক্ষমতায় যখন ছিল তখন তারা কিছুই করে নাই। তো এই জায়গাটি হচ্ছে আমার পর্যবেক্ষণ যে আপনি তখন কিছু কেন করলেন না, কার ইশারায় করলেন না। পাশাপাশি ধরেন ডক্টর ইউনূসকে আমি সমর্থন দিতে চাই। ডক্টর ইউনূসকে আমরা প্রধান হিসেবে, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আমি মনে করি যে তিনি থাকাটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বার্থে। কারণ ভারতের যে থাবা, আগ্রাসী থাবা, সেই থাবা মোকাবেলায় ডক্টর ইউনূসের সামনে থাকাটা জরুরি। তবে তার সাথে যে অপদার্থগুলা, এই অপদার্থগুলাকে আমি তো মনে করি 80% বাতিল করে দেওয়া উচিত। এই আসিফ নজরুল বলেন, এই ওই যে নন কমিশন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর বলেন, রেজওয়ানা বলেন, আরো যা যা আছে এগুলো সব বাতিল করে দেওয়া উচিত। মানে এগুলা কোনো জাতেরই না, এই উপদেষ্টাদের মধ্যে কোনো জাতের মধ্যেই পড়ে না। তারপরে ডক্টর ইউনূস ওনার যে নিরাপত্তা উপদেষ্টা বসাইছে, ওনার যে প্রতিরক্ষা উপদেষ্টা বসাইছে, এগুলার কাজ কি? আপনারা এই পর্যন্ত সেনাবাহিনী যে মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। আজকে যে কমিশন পেয়ে বের হয়েছে সেও ম্যাজিস্ট্রেসি পাওয়ারের আওতাভুক্ত। অর্থাৎ ম্যাজিস্ট্রেসি পাওয়ারের যে বিধান, সে বিধানে দেখা যাচ্ছে মানে ঘোষণা সরকারের, সেই ঘোষণা অনুযায়ী কমিশন প্রাপ্ত সবাই ম্যাজিস্ট্রেসি পাওয়ার রাখে। তো কি মানে গত 9 মাস মিনিমাম তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার উপভোগ করছে, কিন্তু একটা আওয়ামী লীগের সন্ত্রাসী অ্যারেস্ট হয়েছে, একটা দুর্বৃত্ত অ্যারেস্ট হয়েছে। তারা লোক দেখানো যে মানুষ গাঁজা খায়, মদ খায়, এগুলা নিয়ে শো অফ হচ্ছে। সেই পুরান শো অফ। তারা গাঁজা উদ্ধার করেছে, তারা মদের বোতল উদ্ধার করেছে, তারা ভাঙা একটা দেশীয় রিভলভার উদ্ধার করেছে। এইসব নাটক কেন করছে আপনারা কি বুঝতে পারছেন? আমরা এই চ্যানেল থেকে বারবার বলেছি, সেনাবাহিনীর মধ্যে থেকে 25 থেকে 35 জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে সরান। আমরা বলেছি সচিবালয়ে 15 থেকে 20 জনকে সরান, পুলিশের মধ্যে 15 থেকে 20 জনকে সরান। পাশাপাশি আপনারা যদি দেখেন যে কালচারাল ফ্যাসিস্ট একটা গ্রুপ, শিল্প সাহিত্য সাংবাদিক, তারা বিভিন্ন টক শোতে যে এই জুলাই বিপ্লবীকে মানে একেবারে কি বলবো পচানোর চূড়ান্ত পর্যায়ে করছে।
আবার ঘুরে ফিরে আওয়ামী লীগকে আসতে হবে, আওয়ামী লীগের ভোট কোথায় যাবে, শেখ হাসিনার গুণগান করেছে। এই যে ধরেন প্রথম আলো সর্বশেষ একটা জরিপে দেখলাম তারা সেই জরিপে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করেছে, শেখ হাসিনাকে অন্তর্ভুক্ত করেছে, অথচ আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ এবং সবাই জানে ইতিমধ্যে এটা ডিক্লার্ড যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারছে না। তো হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তো তোরা এই আওয়ামী লীগ হাসিনারে কি কারণে জরিপে ঢোকায় জরিপ করস? মানে এই মতি আর মাহফুজ যে কত বড় বদমাশ এটা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে জানে। মানে তাদের জন্য কাউকে ঘোষণা দিতে হবে না, তো মানুষের মধ্যে যে ক্ষোভ। এবং আপনি জানেন যে এই মতি বলে নাই মাহফুজ কিন্তু 111-এর সময় 111-এর পরবর্তী সময় এসে মাপ চেয়েছিল যে আমি ডিজিএফআই নির্দেশনা অনুযায়ী সংবাদ দিতাম। এবং এই দুইটা পত্রিকা যেভাবে বিএনপির বেগম খালেদা জিয়া থেকে শুরু করে নেতৃত্ব তারেক রহমান সাহেব সহ যেইভাবে অপপ্রচার চালিয়েছে তাদের 2001 থেকে 7 পর্যন্ত ওই রেজিমে এবং পরবর্তী সময়, ইতিমধ্যে সবই কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে যে তারা উদ্দেশ্যমূলকভাবে কাজ করেছে। তো একটা ক্ষোভ থাকতেই পারে, কিন্তু সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু অগ্নিসংযোগ না, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ভাঙচুর না। এবং আনফরচুনেটলি জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নেওয়ার পরেও এই জুলাই বিপ্লবের সুবিধাভোগী উপদেষ্টারা এই অপদার্থ উপদেষ্টাগুলা কিন্তু ঘুরে ফিরে প্রথম আলোর বিভিন্ন প্রোগ্রামে গেছে, প্রথম আলো ডেইলি স্টারকে গ্লোরিফাই করেছে, তারা তাদেরকে সমর্থন দিয়ে গেছে। এই যে ধরেন হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে যে জরিপ, সেই জরিপের পরবর্তী কি সরকারের পক্ষ থেকে কোনো জবাবদিহি চাওয়া হয়েছে যে নিষিদ্ধ ঘোষিত এই দলকে কেন তোমরা জরিপে আনতেছো, কেন তোমরা অন্য খেলা খেলছো? কালচারাল ফ্যাসিস্ট যারা ক্রমাগত টকশোতে যে জুলাই বিপক্ষে পক্ষে কথা বলেছে, মাহফুজ আলম তো তথ্য উপদেষ্টা ছিল, তথ্য উপদেষ্টা কি কোন ধরনের কোনো পদক্ষেপ নিয়েছে? বরং তথ্য উপদেষ্টা বাংলাদেশ টেলিভিশনে ওই ইউনুসের যে পদত্যাগ নাটক একটা হয়েছিল মাঝখানে, তার আদলে ওই আইন আদালত খ্যাত রেজাউর রহমান তিনি একটা শো করতেন বাংলাদেশ টেলিভিশনে, ওইখানে এক প্রধান শিক্ষকের পদত্যাগ সংক্রান্ত এরকম একটা নাটিকা বানানো হয়েছিল। সেই নাটিকাকে ডক্টর ইউনুসের পদত্যাগ নাটককে ব্যঙ্গ করা হয়েছে বলে মাহফুজ বিটিভিতে সে প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। তো মানে আমাদের সাথে তো নাটক করে লাভ নাই রে ভাই। এবং আমি তো বলবো যে বর্তমানে জুলাই বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই আসিফ মাহফুজ এদেরকে বাদ দিয়ে নতুন নেতৃত্বকে নিয়ে সামনে এগিয়ে আসেন। এরা অলরেডি টাকা পয়সা খেয়ে ঢোল হয়ে গেছে, এরা অলরেডি জুলাই বিপ্লবের সঙ্গে প্রতারণা করেছে, কারণ দায়িত্ব পাওয়ার পরে তাদের যে ভূমিকা থাকার কথা ছিল সেটিতে তারা ছিল না। তারপরে যে আসিফ নজরুল, আপনি যদি দেখেন যে একটা দেশের মানে মানুষের ক্ষোভের জায়গাগুলো ছিল কি, হাসিনার এই দুঃশাসনের ক্ষোভের জায়গা কি, আমাদের পুলিশ বিভাগ, আমাদের বিচার বিভাগ। আপনি যদি পুলিশ এবং বিচার এই দুইটাকে যদি আপনি ঠিক করতে পারেন, পুরো দেশ অটোমেটিক ঠিক হয়ে যায়। আর আর্মি যদি আপনি ঠিক করতে পারেন, এই তিনটাই ছিল হাসিনার মূল হাতিয়ার। তো এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে আর্মিতে কোনো পরিবর্তন করছে? আপনাদের মনে হয় কোনো পরিবর্তন আসছে আর্মিতে? কিছু আসে নাই। দুইটা মাল বসে আছে, একটা নিরাপত্তা উপদেষ্টা, একটা সামরিক বিষয়ক উপদেষ্টা। তো কি করছে তারা? তাদের ভূমিকাকে ওয়াকারে পাত্তা দেয়, তাদেরকে ওয়াকার ইউনুসে পাত্তা দেয়। ইউনুস তো ওয়াকারের ভয়ে কম্পমান, মানে মনে হয় আর কি যে কার্যক্রম আমরা দেখি কম্পমান। ওনার মনে হচ্ছে যেন ওনার 87-88 বছর বয়স, ইউনুস আর কি চায়, মানে আমি এটাই বুঝতে পারছি না। তারপরে আমি ইউনুসকে এখনো এই ক্রুশিয়াল মোমেন্ট গুলো আমি ইউনুসকে সমর্থন দিতে চাই, তবে আমি মনে করি এই আসিফ নজরুল গংশ একটা বিশাল গ্রুপ তিনি বের করে। আমরা এই চ্যানেল থেকে কিন্তু বলেছি, বারবার বলেছি, ভাই সেনাবাহিনীর যারা দায়িত্বশীল অফিসার, দক্ষ অফিসার, যাদেরকে শেখ হাসিনা বিভিন্ন অজুহাতে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে, তাদেরকে আপনার এই আপৎকালীন সময় পুলিশের একটা দায়িত্ব দিন। পুলিশ বাহিনীর মধ্যে হাসিনা যাদেরকে চাকরি থেকে সরিয়েছে, হাসিনা যেসব পুলিশ কর্মকর্তাকে, যেসব কনস্টেবল পদে যে নিয়োগে যেসব জায়গায় সর্বশেষ পর্যায়ে এসে এর বাড়ি গোপালগঞ্জ না, এর চাচা আওয়ামী লীগ, এর শ্বশুরের ভাই আওয়ামী লীগ, এর শালার সম্বন্ধী আওয়ামী লীগ না বিএনপি জামাত, এইসব করে করে যাদেরকে চাকরিচ্যুত করেছে, ভাই তাদেরকে আপনারা নিয়োগ দিয়ে দেন। আমাদের পুলিশে যেই ভ্যাকুয়ামটা তৈরি হয়েছিল, যেসব ফ্যাসিস্টদের সহযোগী পালিয়ে গিয়েছিল,
সেই জায়গাটা পূরণ করার জন্য বারবার অনুরোধ করা হয়েছে, এবং এরকম এক দৃষ্টান্ত আছে। জিয়াউর রহমান সাহেব দায়িত্ব নেওয়ার পরে এরকম বহু আর্মি অফিসারকে, অবসরপ্রাপ্ত আর্মি অফিসারকে, পুলিশ অফিসারকে পুলিশে কিন্তু কোঅপ করেছিলেন তাদের, এবং তারা খুব সাকসেসফুলি সেই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করেছিল। তো এখন ধরেন প্রবলেমটা হচ্ছে যে এই অপদার্থ সরকার কোনো কথা নিজেরা বোঝেও না, কিছু বোঝাইতে গেলেও বোঝে না, বরঞ্চ পেছনে লাগে। আবার যখন তারা খাদায় পড়ে, আবার যখন তারা আটকায় কোনো কিছুতে, তখন আবার মানে তাদের গলার সুর নরম হয়ে যায়, অন্যরকম অবস্থা হয়ে যায়। এবং আপনি যদি দেখেন, মানে আমাদের অবস্থা হচ্ছে একটা সঙ্গীন অবস্থা। যখন আপনি বিপদে পড়বেন তখন আমরা আব্বা, যখন আপনি বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন তখন আমরা হচ্ছে শালার পুত। এই হচ্ছে কি অবস্থা। তো যাই হোক, আমরা কোনোভাবেই কিন্তু কোনো ভাঙচুর, বিক্ষোভ, অগ্নিসংযোগ সমর্থন করছি না। দয়া করে আপনারা সবাই শান্ত হন, তৃতীয় পক্ষকে সুযোগ দেবেন না। এবং আপনারা যদি আরেকটা জিনিস দেখেন যে গত পরশুদিন ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের একটা কর্মসূচি ছিল। তো ওই কর্মসূচিকে কেন্দ্র করে ভারত কিন্তু অলরেডি একটা আবহ তৈরি করে ফেলছে যে তারা তাদের ভিসার প্রদানের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। তারা দিল্লিতে আমাদের রাষ্ট্রদূতকে তলব করেছে। হ্যান্ডব্যাগ নিরাপত্তা ইস্যুটাকে তারা খুব সামনে নিয়ে আসছে। অথচ ধরেন পৃথিবীতে যুগে যুগে সব রাষ্ট্রেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বা প্রতিবাদের অংশ হিসেবে কিন্তু দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি আসে, এবং সরকার কিন্তু ওই দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচির ওই দূতাবাসের মানে 20-50 মাইল আগেই সেটা থামিয়ে দেয়। কিন্তু এটা হচ্ছে একটা প্রতিবাদের ভাষা। কিন্তু ভারত এটাকে যেভাবে নিয়েছে, তাহলে আপনারা বুঝতে পারছেন যে এখানে কিন্তু একটা ইন্টারনালি একটা গেম মেকিং চলছে, যে তারা অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। এদিকে এই যে তাদের যেই ওভার রিয়েক্ট করার যে বিষয়টা, এই বিষয়টার মধ্যে আমার মনে হয় যে ভারতের এদেশীয় যে দোসরগুলো আছে, সেনাবাহিনীতে, পুলিশে, প্রশাসনে এবং বিভিন্ন জায়গায়, তারা এটার সাথে যুক্ত হয়ে যেতে পারে বা অলরেডি যুক্ত হয়ে গেছে। তো এদেরকে সুযোগ দেওয়া যাবে না, কারণ বাংলাদেশে কোনোভাবেই সেনা শাসন কায়েম করা যাবে না। কোনোভাবেই ভিন্ন কিছু করার কথা কেউ যেন স্বপ্নেও না ভাবে, এবং আমার ধারণা কেউ স্বপ্নেও ভাবতেছে না। যদি কারো মানে আত্মহত্যা করার খায়েশ না জাগে, সে কিন্তু এই জাতীয় কোনো পদক্ষেপে যাবে না। তবে আমার অনুরোধ ছাত্র জনতার প্রতি, যেন আমরা যেন পরিবেশটা সৃষ্টি করে না দিই, আমরা চাপ সৃষ্টি করি ডক্টর ইউনূসকে। তিনি তার মানে অবস্থাটা এমন যে তিনি সব উপদেষ্টা তার শ্বশুর বাড়ির লোক, তিনি কাউকে কিছু বলতে পারতেছেন না। সবাই তার লাগে আর কি, শালা সম্বন্ধে বেয়াই লাগে যে কি কাকে কি বলবো। এবং উনি যেই ব্লান্ডার করেছেন, ওনার চিটাগাং এর লোক, ওনার এনজিওর লোক, ওনার আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, যার দ্বারা তিনি যেই তারে একবার স্যালিউট দিয়েছে, তিনি তারাই এনে বসাই দিচ্ছেন। আর বিদেশে এই যে আলী রিয়াজ গংকে বহিষ্কার করেন, ধাক্কা দিয়ে বের করে দেন। আপনি তো পলিটিক্যাল গভর্নমেন্টের থেকে খারাপ কাজ করছেন। ঐক্যমত্য কমিশন নিয়ে এত কথা দিয়ে সেই কমিশনের মেয়াদ শেষ হওয়ার পরে আপনি আলী রিয়াজে নিয়ে আবার উপদেষ্টার মর্যাদায় আপনার বিশেষ সহকারী বানাইছেন, ঠাট্টা করেন জাতির সাথে। তারপরে আমি ডক্টর ইউনূসকে এই সংকটকালীন সময় মনে করি ডক্টর ইউনূস থাকুক, কিন্তু তার উপদেষ্টাদেরকে পরিবর্তন করুক, নাইলে কিন্তু নির্বাচন আরেক লেজে গোবরে আরেকটা সিচুয়েশন হবে। বহু দক্ষ মানুষ আছে, দায়িত্ব নিয়ে বুঝে নিতে 7 দিন সময় লাগবে। মানে যে যারা এখন যারা আছে, যারা 16 মাসেও কিছু করতে পারেনি। আপনি দেখেন না রেজওয়ানা, এই যে সাদা পাথর সব নিয়ে গেছে, রেজওয়ানা জানেই না কিছু, সে নাকি পরিবেশের দায়িত্বে। কি অদ্ভুত কথা। রেজওয়ানা এখন আবার তথ্যের দায়িত্বে। তথ্য নিয়ে চালাকি করতে যায় না রেজওয়ানা, আপনার সে বোধ বুদ্ধিও নাই। তথ্য নিয়ে আপনি কি করবেন? তিনি দেখলাম কি কি বলছেন, জ্ঞানগর্ভ কথা, হ্যান করবেন ত্যান করবেন, চুপ থাকেন, তথ্যে হাতে দিয়েন না। এটা আপনার যোগ্যতারই বাইরে। আপনার মতো অপদার্থ মহিলাকে দিয়ে এই তথ্য মন্ত্রণালয়ে হস্তক্ষেপ হবে না। আমরা আপনাদের সবারই নতিজা দেখছি। তো আহ্বান একটাই, সবার প্রতি করে শান্ত থাকুন। শরীফ ওসমান হাদীর মৃত্যুতে আমরা সবাই ব্যথিত, সবাই মানে কষ্ট পাচ্ছি। আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম। শরীফ ওসমান হাদী কিন্তু আমার চ্যানেলের নিয়মিত অতিথি ছিলেন। অনেকবার তিনি আমার চ্যানেলে অংশ নিয়েছেন, তার সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগও ছিল, খুবই ভালোভাবে যোগাযোগ ছিল। যদিও দীর্ঘদিন কথা হচ্ছিল না, বেশ কয়েক মাস কথা হয়নি, কিন্তু তারপরও তার সঙ্গে আমার যে আত্মিক সম্পর্ক, সেই জায়গাটা থেকে আমার মানসিক অবস্থা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। তারপরও সবার প্রতি আহ্বান, দয়া করে শান্ত থাকুন।
ভাঙচুর, অগ্নিসংযোগ, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। যেসব উপদেষ্টা, এই যে মাহফুজ আসিফ দেখলাম যে ওখানে কোন একটা ফুটেজে দেখলাম খুব মাতবরি করতেছে, ওদেরকে মাতবরি করার দরকার নেই ভাই। এনসিপির মধ্যে বহু যোগ্য নেতৃত্ব আছে, যারা সিরিয়াস নেতৃত্ব, যারা ভদ্র নেতৃত্ব, এরকম নেতৃত্বকে সামনে নিয়ে আসেন, এদেরকে বসায় দেন, এদের দরকার নেই আর। এরা অন্য খেলা খেলবে আবার যে। এবং আরো আহ্বান সবার প্রতি, শান্ত থাকুন। ডক্টর ইউনূসকে বলবো, আবেগের খেলা খেলে লাভ নাই, আপনি ব্যথিত আবেগ টাবেগ দেখাই লাভ নেই। 16 মাসে আওয়ামী লীগের কোন সন্ত্রাসী গ্রেপ্তার হয় নাই। আসিফ নজরুল এখন ফেসবুকে লেখে জামিন নেই, অর্থাৎ মানে জামিনের এটা বন্ধ করিতে হইবে, হ্যান করিতে হইবে, ত্যান করিতে হইবে। আরে ওইটা তুই করস কি? তোদের তো দায়িত্ব দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস দেখলাম ওদিন বলতেছে বিদেশে লোক পাঠানোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দালাল। আরে ভাই, আপনার কাজ কি? আপনি পূর্ণ ক্ষমতা নিয়ে প্রধান উপদেষ্টা, আসিফ নজরুল পূর্ণ ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টা, প্রবাসী কল্যাণ উপদেষ্টা। তো আপনারা কি ভূমিকা রাখছেন? আপনারা কি সমালোচকের ভূমিকায় আছেন? আপনারা কিন্তু সমালোচকের ভূমিকায় নাই, আপনারা এখন দায়িত্বে আছেন। দায়িত্বে থেকে সমালোচকের ভূমিকা পালন করে আপনারা যে কি সর্বনাশ করছেন গত 16 মাসে, এটা আমরা 10,000 মাইল দূরে থাকলেও আমরা বুঝতেছি, এবং বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতেছে। এবং আমরা চাই নির্বাচন হয়ে যাক, ডক্টর ইউনূস এই অপদার্থগুলার লাথি মেরে সরান, নতুন দক্ষ মানুষকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে নেন। এখন অনেকেই যেতে চাইবে না, যোগ্যতা সম্পন্ন যারা, দক্ষতা সম্পন্ন তারা অনেকেই যেতে চাইবে না, যে ম্যাচ আপনারা করেছেন। তারপরে যদি হাতে পায়ে ধরে নেন, 7 দিনই যথেষ্ট তারা দায়িত্ব বুঝে নেওয়ার জন্য, একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য। এবং আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে শান্ত থাকুন, পরিস্থিতি যেন খারাপের দিকে না যায়, এটি রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, সকলের। এবং হাদির আত্মার শান্তি কামনা করছি, মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আসলে আমি হাদির জন্য প্রার্থনা করি এবং শান্তি বজায় রাখি। তৃতীয় পক্ষ যেন কোনো সুযোগ নিতে না পারে এই বিশৃঙ্খলাকে কেন্দ্র করে। এবং এই তৃতীয় পক্ষের মধ্যে সেনাবাহিনীর একটা অংশ আছে, ভারতের একটা অংশ আছে, প্রশাসন এবং পুলিশের একটা অংশ আছে, এবং আনফরচুনেটলি এই উপদেষ্টা পরিষদেরও 4-5 জন এই অ্যানার্কিক সিচুয়েশনের সুবিধা নেওয়ার জন্য বসে আছে। দয়া করে তাদেরকে কোনো সুযোগ দেবেন না। আমাদের দেশ আমাদেরকেই রক্ষা করতে হবে এবং আমাদেরকেই সুন্দর গণতন্ত্রের পথে নিয়ে যেতে হবে। দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।